আদালত অবমাননার মামলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ৬ মাসের ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল ১। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে দেয়া বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। সেদিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ১৫ মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন, কিন্তু ওই দিন কোনো জবাব দাখিল না করায় তাদের ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। পরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি, ফলে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এ রায় প্রদান করলেন। শেখ হাসিনা এবং আরেকজন যিনি আসামি তার বাড়িতে তাদের ঢাকা শহর এবং গ্রামের বাড়ির ঠিকানায় যথারীতি জারি করা হয়, তা সত্ত্বেও তারা হাজির হননি। এরপরে আদালত পরবর্তীতে নির্দেশ দিয়ে দুটি জাতীয় পত্রিকায় নোটিশ আকারে এটা ছাপার নির্দেশ দেন যে তারা যেন এই আদালতে হাজির হয়ে এই কন্টেম্পটের রুলের ব্যাখ্যা দেন। তা সত্ত্বেও তারা হাজির হননি। বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ১৯৭৩-এর ১১-৪ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আশুলিয়ায় সংঘটিত গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক সাবেক এমপি সাইফুল সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়াও আসামিদের সম্পত্তিও বাজেয়াপ্তের আবেদন করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারক নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকালে আলোচিত এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। সেই সঙ্গে এদিন প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি ও শহীদুল ইসলাম সহ ৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১৯ জুন মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা এখনও অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। দুপুরে বিএনপির ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। এ সময় শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে গণতান্ত্রিক ও প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকার, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই। শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম, আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব। যে আমাদের দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমরা এটাতে কোনো বাধা সৃষ্টি করব না, আমরা বরঞ্চ খুশি হব। ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আজ। সম্মেলন শুরুর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সকাল থেকে শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্লোগান আর হাততালিতে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালী শহর। সম্মেলনস্থল পটুয়াখালী ব্যায়ামাগার মাঠ এখন পরিণত হয়েছে এক মিলন মেলায়। পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়াও জাতীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।
জুলাই পদযাত্রা সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাটের পথসভায় তিনি এসব কথা বলেন। যারা অভ্যুত্থান ব্যর্থ করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই মিলে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এরপর বিকেলে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবে দলটি। আপনারা 24 আমাদের উপর আস্থা রেখেছেন, আপনারা আরেকবার আমাদের উপর আস্থা রাখেন। আমরা দায়িত্ব নিতে চাই। আপনারা যারা মুরব্বীরা আছেন আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন, আমাদের পাশে এসে দাঁড়ান। যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন তারা আমাদের সাথে এসে দাঁড়ান। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি আগামীর বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ গড়ে তুলবে। চট্টগ্রামের পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা ওসির পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন। সকাল 10টা থেকে থানার প্রবেশ পথে অবস্থান নিয়েছেন তারা। থানার সামনে অবস্থান নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অপসারণ না করা হবে ততক্ষণ অবস্থান থাকবে। রাতে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর দেকে ধরে থানায় সোপর্দ করতে যায় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে তার নামে কোনো মামলা না থাকায় কথা জানিয়ে গ্রেপ্তার করতে আপত্তি জানান ওসি। এ নিয়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী ও এনসিপির মহানগর সংগঠন সাইদুর রহমান সহ অন্তত 40 জন আহত হন। সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার 8ম দিনের বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। সংস্কারের ব্যাপারে মানুষ প্রত্যাশা করছে জানিয়ে আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর দলীয় অবস্থানের কারণে প্রতিদিনের আলোচনায় অর্জন না হলেও এক জায়গায় পৌঁছাতে আশাবাদী কমিশন। সকাল 11টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় এই বৈঠক। এতে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দলের ঊর্ধ্বে উঠে সমস্ত রকম বাধা বিঘ্নকে মোকাবেলা করে রাজপথে নেমেছিলেন। যে অর্জন আমরা করতে চেয়েছি তার একটি পর্যায়ে অতিক্রম করে আজকে 1 বছর পরে এখানে আমরা যে আমাদের বন্ধুদের হারিয়েছি, আমাদের কর্মীদের হারিয়েছি, আমাদের ভাই বোনদের হারিয়েছি। অনেকেই আহত অবস্থায় আজকেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, লড়াই করছেন। তাদের প্রতি আমাদের কেবল কৃতজ্ঞতা নয়, এক ধরনের দায়বদ্ধতা থেকে আমরা এখানে আসি, চেষ্টা করি, আপনারা সাংগঠনিকভাবে চেষ্টা করেন। সেই জায়গায় হচ্ছে আশার বিষয়। কতটা সবসময় প্রতিদিন আমরা হয়তো অর্জন করছি না কিছুই, আবার অর্জন করছি, পরস্পরকে জানছি, বুঝছি, কাঠামোগুলোর কথা বিবেচনা করছি, সাফল্যের জন্য চেষ্টা করছি। সেই কারণে আমি আশাবাদী যে আমরা এক জায়গায় পৌঁছতে পারব। কেননা যে দায় এবং দায়বদ্ধতা সেটা আপনারা সকলে প্রাণ দিয়ে অনুভব করেন, আমরা সকলে প্রাণ দিয়ে অনুভব করি, মানুষ এটা প্রত্যাশা করেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। সেই জায়গায় আমরা সকলে যেন অগ্রসর হতে পারি। আবারও আমি বলি যে আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে, সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তঙ্গ পর্যায়ে ছিল, মাঝামাঝি জুলাই মাসের বা 3য় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারবো। ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন দ্য ব্যালট প্রকল্পের সহযোগীদের সহযোগিতার অংশস্বরূপ জাপান দূতাবাস বাংলাদেশ ও ইউএনডিপি বাংলাদেশের মধ্যে একটি সাইনিং সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারগণ। পরে জাতিসংঘ প্রতিনিধি দল জানায়, বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করছে। জাতিসংঘ সামনে নির্বাচনে কি কি সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা এসেছে বেশ কিছু সুপারিশ। ইউএনডিপি, ইউএন ওমেন আর ইউনেস্কো কাজ করবে নির্বাচনে। এই প্রজেক্ট বাংলাদেশকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে করা হচ্ছে।
বিগত সরকারের সময় নির্বাচনের জন্য ইভিএম ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকার বেশি নষ্ট হয়েছে এমন অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। তলবে হাজির হয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার ও ওই সময়ের সিনিয়র মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। নির্বাচন কমিশনের ৬ জনকে তলব করা হয়েছে। দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে টেন্ডার ব্যতীত বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে 1.5 লাখ ইভিএম ক্রয় করা হয়। এতে সরকারের প্রায় ৩,১৭২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে। জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে আর হয়রানি থাকবে না বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন। সকালে ইসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ইসি সচিব বলেন, ভুল কম করে এনআইডি সংশোধনের আবেদন 0 ভাগে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, 1 জানুয়ারি 2025 থেকে 3,78,000 সংশোধন আবেদন ছিল। আগে গড়ে সংশোধন আবেদন ছিল লাখের উপরে, এখন আবেদনের সংখ্যা 80,000-এর কাছাকাছি। আখতার হোসেন আরও বলেন, এখন আবেদন সংখ্যা 20,000 কমেছে। মূলত 1 মাসের ভিতরে যেগুলো সাবমিট করা হয়েছে সেইগুলো কিছু 2-1টা ক্ষেত্রে, কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে হয়তো গত 3-4 মাসের পেন্ডিং আছে, যেগুলো মূলত তদন্ত, বাড়তি তথ্য এবং যারা এটা আবেদন করেছিলেন তাদের অনুপস্থিতির কারণে এই জিনিসগুলো অনিষ্পন্ন হয়ে আছে। তো আমরাও এটাও চিন্তা করেছি যে এটা একটা নির্দিষ্ট টাইম দিয়ে এর ভিতরে যদি এটা অনিষ্পন্ন করেন বা তথ্য প্রদান না করেন, তাহলে আমরা সেগুলোকেও আমরা একটা সিদ্ধান্তে আসবো যে তারা আর চাচ্ছেন না। এটা বিভিন্ন কারণে নাই চাইতে পারেন, হয়তো তাদের অনুপস্থিতি আছে, আল্লাহ না করে যদি তারা মৃত্যুবরণ করে থেকে থাকেন, এই সমস্ত জিনিসগুলোকে আসে। দিনাজপুরে চালের বাজারে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। জেলার সর্ববৃহৎ চালের মোকাম বাহাদুর বাজারে হঠাৎ করে সব ধরনের চালের দাম কেজিতে 6 থেকে 8 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিশেষ করে মোটা চালের দাম বেড়েছে কেজি প্রতি 6 টাকা। এই অস্বাভাবিক দাম বৃদ্ধি দুশ্চিন্তায় ফেলেছে নিম্ন আয়ের মানুষদের। দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। দিনাজপুরে চালের বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে। প্রতি কেজিতে দাম বেড়েছে 6 টাকা পর্যন্ত। আর এই বোঝা টানতে গিয়ে হাঁসফাঁস করছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। ইরি বোরোর ভরা মৌসুম যখন বাজারে স্বস্তি থাকার কথা, ঠিক তখনই চালের এমন দাম বৃদ্ধি বিপাকে ফেলেছে খুচরা বিক্রেতাদের। প্রতিটা চালের দাম বেশি, এটা সরবরাহটা কম পাওয়ার কারণেই দামটা বেশি। সাধারণ মানুষের জন্য তো চালটা কেনা খুব বার্ডেন হয়েছে, কষ্টকর হয়ে যাচ্ছে। পাইকারদের ভাষ্য, মিল গেট থেকেই চাল কিনতে হচ্ছে আগের চেয়ে বেশি দামে, ফলে বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে খুচরা পর্যায়ে। তারা মনে করেন এলসির মাধ্যমে চাল আমদানি করা হলে বাজারে কিছুটা হলেও ভারসাম্য ফিরতে পারে। চাল ক্রয় করতে এসে হতাশ ক্রেতারা বলছেন, বাজারে যথাযথ নজরদারি না থাকাতেই এক শ্রেণীর ব্যবসায়ী দাম বাড়িয়ে চলছে ইচ্ছে মতো। চাউলের দাম বেশি, সুমন স্বর্ণতে কেজিতে 10 টাকা বাড়ে গেছে, মিনিকেট চালের দাম বেশি। ইভেন যে গরিব মানুষ, আমরা কিভাবে চলবো? আমরা যে গরিব মানুষ, আমরা তো মোটা চালই খাই, কিন্তু কালকে চাল কিনতে যাই দেখি মোটা চাল কেজিতে আরো 500 টাকা বেশি। অন্যদিকে মিল মালিকরা বলছেন, ধানের বাজারে লাগাম ছাড়া দামের কারণেই চালের দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। ধান সরবরাহ যখন কম থাকে বা মার্কেটে, তখন অটোমেটিক ধানের দাম বাড়তি যখন হয়ে যায়, চালের দাম এমনিতেই বাড়ে আসে। এই পরিস্থিতিতে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যাতে একটা সহনীয় বা ন্যায্য মূল্যে চাল পায়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। যদি কোনো অসাধু ব্যবসায়ী এই চালের বাজারে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে 0 টলারেন্স প্রদর্শন করবে। ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান সাময়িক সচেতনতা তৈরি হলেও এর স্থায়ী সমাধান চায় ভোক্তারা। ইলিয়াস মাতবর, মাই টিভি। এবার রক্তাক্ত জুলাই অভ্যুত্থান। রাজধানীর দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে ফুটে উঠেছে নতুন বাংলাদেশের গল্প, যে গল্পে ঠাঁই পেয়েছে সাম্প্রদায়িকতা ও হানাহানি মুক্ত সমাজের চেতনা, ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন ও রঙিন এক রাষ্ট্র কাঠামোর। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ও বিপ্লব পরবর্তী সময়ে দেয়ালের গ্রাফিতি ও কথামেলা
মানুষের চিন্তার জগতে বড় প্রভাব রেখেছে। সংশ্লিষ্টরা মনে করছেন এমন গ্রাফিতি ও কথামালা এখন ইতিহাসের অংশ হয়ে থাকবে। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। কোটা আন্দোলনের ৮ দফা থেকে ১ দফা, দীর্ঘ ১৫ বছরের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটাতে একাট্টা হয়ে ওঠে ছাত্র শিক্ষক সহ সর্বসাধারণ এবং সারা দেশের মানুষ। ফুঁসে ওঠে দীর্ঘ রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্বের প্রতিবাদে। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার। দেয়ালেরও কান আছে, এ বাক্যটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। সত্যি যেন দেয়ালেরও শুধু কানই নয়, তার চোখ, মুখ এবং অবয়ব আছে, তার ভাষাও আছে। দেয়াল কষ্টে, বিষণ্ণতায়, আনন্দ, বেদনার প্রতিবাদের ভাষা হয়ে ফুটে ওঠে। দেয়ালের চিত্রশিল্প কতটা ভূমিকা রাখতে পারে জুড়ে জুড়ে চলা আন্দোলনে, সেটাও দেখা গেছে। ফলে আন্দোলন গতি প্রাপ্ত হয়েছে। আসলে এই দেয়াল লিখন থেকে এটাই শিক্ষা নিতে পারে, পরবর্তীতে যে সরকার আসবে তারা যদি ওই বিগত সরকারের মতো আচরণ করে তাহলে তাদের পরিণতি এসে করুণ হতে পারে। বিগত সরকার জোর করে ১৫ বছর ছিল, কিভাবে দেশ ছাত্র হয়েছে এটুকু অন্তত ভেবে প্রত্যেকটা দলের উচিত যে আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড কেমন হওয়া উচিত। দীর্ঘই শাসন আর বঞ্চনার অবসান ঘটাতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় নানা পেশার বয়সের মানুষ। সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে কার্টুন আর গ্রাফিতে পৌঁছে যায় সারা দেশের দেয়ালে দেয়ালে। আমার ছেলের বন্ধু, আমি তো চাবো না তার মতন আর কেউ মারা যাক। এর জন্য আমি বলবো এগুলো দেখে প্রত্যেকেই সাবধান হওয়া উচিত, যেন এই ধরনের বাচ্চা কখন লিখতে না হয় কারোর জন্য। আমরা যেন নতুন কিছু, ভালো কিছু দেখাতে পারি মানুষকে। ধীরে ধীরে নগরবাসীর কাছে গ্রাফিতি শিল্পী পরিচিতি পেয়ে যায়। সাংস্কৃতিক প্রতিরোধের গতি প্রকৃতি হয়ে ওঠে গ্রাফিতি। গ্রাফিতি সমাজের বিভিন্ন ধরনের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ বা সচেতন বৃদ্ধির জন্য একটি শক্তিশালী মাধ্যম। এইগুলা দেখার মাধ্যমে দেখা যায় এই প্রজন্ম মানুষগুলো একটু জানতে পারে যে আসলে পূর্বের সময়টাতে কি হয়েছে। আগের ওই সরকার যে কাজগুলো করেছে সেইগুলা ভুল সংশোধন করে আমরা কিভাবে নতুনভাবে চলতে পারবো সেটা শেখানো উচিত। গ্রাফিতি বৈষম্য, প্রতিবাদ এবং শিল্পের একটি জটিল মিশ্রণ। এর ব্যবহার এবং প্রভাব সমাজের প্রেক্ষাপটকে ভিন্ন করতে পারে, হতে পারে অনুপ্রেরণার সবচেয়ে বড় অংশীদারও। এগুলো আমার কাছে ভালো লাগে যখন দেখি যে আন্দোলনের সাথে যেটা ম্যাচ হয়েছে, যেটা গিয়েছে ৩৬শে জুলাই, এত কিছুর পরে যখন দাবি মানাতে পারছে না, তাদের একটা বিজয় এসেছে ৩৬শে জুলাই হিসেবে, তারা সেটাকে নামকরণ করেছে। এটা আমার কাছে ভালো লাগে, আমার পজিটিভ লাগে। স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান, মুখর ঝাঁঝালো মিছিল, রাজধানীর প্রতিটি দেয়ালে দেয়ালে এমন গ্রাফিতে ভরে যাওয়ায় সাধারণ মানুষের কথা একটাই, এসব দেয়ালের গ্রাফিতে যেসব বিষয়গুলো ফুটে উঠেছে সেসব যেন আগামীতে যারা রাজনীতি করবে এবং দেশ চালাবে তারা যেমন বুকে লালন করে এগুলো এগিয়ে চলবে, পাশাপাশি তরুণ প্রজন্ম এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে মনে করেন সাধারণ মানুষ। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে বিদ্যমান চুক্তি সংশোধনের চেষ্টা করছে সরকার। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীতে বাংলাদেশ থেকে ৪০,০০০ শ্রমিক নেবে মালয়েশিয়া। প্রসিডিউর সিম্পল করে দিলে দুর্নীতি থাকে না, অপচয় থাকে না। জাপানের ক্ষেত্রেও আমরা ডব্লিউআইর পরামর্শ নিব, জিআর পরামর্শ নিব। আমাদের মিনিস্ট্রি কর্মকর্তা আছেন অনেক দক্ষ, যত সিম্পলিফাই করা যায়। আমাদের এন্ড থেকে দরকার হলে কোনো প্রসিডিউরই রাখবো না। ব্যাংক লোন গ্যারান্টির ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয়েছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে চিরন্তন যে সমস্যা, আমাদের মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারে আপনার গ্যারান্টর হওয়ার মতো যে 6-10 লাখ টাকা থাকতে হবে ব্যাংকে 3 বছরের জন্য, এটা একটা বিরাট সমস্যা। যদি দেখা যায় কোনো ব্যাংক তাদের গ্যারান্টর হতে পারে, সেটা সম্ভব কিনা চিন্তা করবো, অ্যাক্টিভলি এটা পার্সু করবো। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অনেক। উপদেষ্টা আজ কক্সবাজার শহরের ঘোনারপাড়া শ্রী শ্রীকৃষ্ণানন্দ ধামে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় কথা বলেন। উপদেষ্টা বলেন, সততা, ন্যায়, নিষ্ঠা ও ভালোবাসা সকলের মধ্যে জাগ্রত করতে হবে। সব ধর্মের মানুষের বাস এই দেশে, তাই দেশের উন্নয়নেও অবদান সকলের। হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, নানা বর্ণের, নানা ধর্মের, নানা ঐতিহ্যের লোক আছে।
সবাই আমরা দেশের নাগরিক। এই দেশের যত উন্নয়ন সবগুলোর পিছনে সব ধর্মের মানুষের অবদান, প্রত্যেকের অবদানকে স্বীকার করি, স্বীকৃতি দিতে চাই। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী। নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল এরশাদের পরিচালনায় আগামী 6 মাস নৌবাহিনী পরিচালনা করবে এই টার্মিনাল। সচিবালয়ে বৈঠক শেষে একথা জানান নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ব্যাপারে দুবাইয়ের একটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হচ্ছে। তবে দেশবিরোধী কোনো চুক্তি কোনো দেশের সাথেই করবে না সরকার, যা হবে দেশের স্বার্থে হবে। চিটাগং পোর্টের বিধি মোতাবেক চিটাগং পোর্ট যে কোনো সময় যদি প্রয়োজন মনে করে তাহলে অপারেটর নিয়োগ করতে পারবে। তো সেই অপারেটর নিয়োগটা পোর্ট ডিসাইডেড এবং মন্ত্রণালয় থেকে গেছে, পোর্ট ডিসাইডেড যে আর কাউকে দেই না নেই শুড বি গিভেন টু দ্য নেভি। কারণ ওখানে নেভাল ডকইয়ার্ড আছে, একটা নেভাল ডকইয়ার্ড ফাংশন করছে পোর্টের এরিয়ার মধ্যেই, প্লাস নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল।